সুপ্রভাত বন্ধুরা। গত 3 সেপ্টেম্বর থেকে পেন্টাগনের প্রদর্শনী শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। থাকবে 9 তারিখ অবধি, 9 সেপ্টেম্বর অবধি। তো পেন্টাগনের এই প্রদর্শনী 64তম, মানে 64। পেন্টাগন শুরু হয়েছিল যতটুকু আমার মনে হয় যে 2000 সালের গোড়ার দিকে, কিন্তু তারা ভারতের বিভিন্ন রাজ্যে ওরা প্রদর্শনী করেছে। সমস্ত প্রদর্শনী নিয়ে তাদের এটা 64তম প্রদর্শনী। তো এই প্রদর্শনীতে আমি গেছিলাম দেখতে। সবাই সিনিয়র আর্টিস্ট, নতুন করে তাদেরকে কোনো পরিচিতি দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। মোটামুটি যারা শিল্প জগতের এবং শিল্প ভালোবাসার মধ্যে থাকেন তারা সবাই জানেন প্রত্যেকটার নাম। তো আমি তাদের ছবি এবং আরেকটা ভিডিও করেছি, যে ছবির মাধ্যমে তাদের বক্তব্য এবং তাদের ছবির পাশাপাশি আমি এখানে দেখাবার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। নমস্কার। দর্শক এবং যারা আমার এই ভিডিও শ্রোতা হবে তারা যাতে ভালো করে বুঝতে পারে, সবাই সিনিয়র আর্টিস্ট এবং আমাদের প্রথম স্কিল কাজের মধ্যে। এবং তুমি কি প্যাটার্নে কাজ করছো, কীভাবে কাজ করছো? না, আমার এইগুলো দেখে তো খুব বেশি বলার কিছু নেই। আমি মোটামুটি এগুলো ন্যাচারালিস্টিক করার চেষ্টা করি। আর সেক্ষেত্রে আমার ছবির মধ্যে খুব একটা চিন্তাভাবনার খুব একটা কিছু ব্যাপার নেই। জাস্ট ছবিটা এন্টারটেইন হওয়ার জন্যই, শুধু চোখের ভালো লাগার জন্যই আমি করি। তো ছোটোবেলায় যেহেতু স্টাডি টুকটাক শিখেছিলাম, সেইগুলোকে কাজে লাগাই পেন্টিংয়ে। মূলত দর্শক যাতে আনন্দ পায় সেই চেষ্টা করি আমি। খুব গভীরতা কিছু নেই আমার, দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি যে কোনো একটা ফটোগ্রাফিক বিষয়কে নিয়ে ছবিটা নিয়ে এগোই। ম্যাক্সিমাম রিয়েলিস্টিক কাজ, এবং এই রিয়েলিস্টিক কাজের মধ্যে তুমি কোনো পার্টিকুলার অঞ্চলে, যেমন রাজস্থানী অঞ্চলে কিছু ছবি আমি দেখছি। তুমি কলকাতার মধ্যেও এখানে একটা রিক্সাওয়ালা আছে। তো তুমি কি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর মধ্যে যে মানুষের কালচার রয়েছে, মানুষের জীবিকা রয়েছে, সেই জীবিকার উপর ফোকাস করতে চাইছো, না যার মানুষের কাছে যেটা সুন্দর মনে হয় সেই সুন্দরের উপরেই তোমার এই আকর্ষণটা বেশি? না, সেটা না। আমি টোটাল আমাদের ভারতবর্ষ যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই রকমই বিভিন্ন কালচারকে আমার ছবিতে বিভিন্ন সময়ে তুলে ধরি। সেই ক্ষেত্রে আমার বেশ কিছু ছবি ছিল ভারতবর্ষের সমস্ত রকম ড্যান্স ফর্মকে নিয়ে ছবি করা। তাছাড়া বিভিন্ন জীবিকা পেশার সাথে যুক্ত লোকজন, এইসব নিয়ে আমি কাজ করি। কলকাতা নিয়ে সিটিস্কেপ সব রয়েছে আমার কাজের মধ্যে। আর রিয়েলিস্টিক প্যাটার্নে তোমার কাজ, তাই তো? চলছে আপাতত, দেখি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই প্রদর্শনীতে আরও দুজনের কাজ আছে। যেমন আমাদের দিদি চন্দনা খান, তিনি হায়দ্রাবাদে থাকেন, তিনি অনুপস্থিত এখানে। আরেকজন দেখলাম যে তাদের যে ক্যাটালগ করেছে, সেই ক্যাটালগের মধ্যে একজন গেস্ট আর্টিস্ট আছে, তার নাম বাবু জাট্টাকার। তিনিও সম্ভবত হায়দ্রাবাদ ওই রকম কোথাও, ওনার সাথে আমার পরিচয় যদিও নেই। আমি আশা করছি বা ধরে নিচ্ছি যে উনি হায়দ্রাবাদের। তার কিছু ছোট ছোট পেপারের উপর কিছু কাজ দেখলাম। আর চন্দ্রনদীর কিছু কাজ তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমি এখানে একটা দর্শক যারা ছবি আঁকেন, আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্ট এবং সিনিয়র আর্টিস্ট, এবং যারা ছবি ভালোবাসেন, ছবি সংগ্রহ করেন বা ছবি নিয়ে তাদের অনেক আগ্রহ রয়েছে, তাদের জন্য আমি ভিডিওটা একটুখানি বড়ই করলাম, প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল। তা
এখানে প্রত্যেকটা শিল্পী তারা এখানে সিনিয়র আর্টিস্ট, এবং তারা যেই সময়টুকু অল্প কথার মধ্যে বোঝাতে পেরেছেন বা আপনাদের বলেছেন বা তাদের ছবি নিয়ে তারা বলেছেন, সেটা একটা বড় পাওনা। এবং হ্যাঁ, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে এবং এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। এবং আশা করছি আগামীতে আমি আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো কন্টেম্পোরারি সময়ের মধ্যে যেসব শিল্পীরা ছবি আঁকে। আমি খুব সময় আমার খুবই কম, কেননা আমি নানান রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, ফলত আমি নিজে ছবি আঁকতে পারি না, নিজে লিখতে পারি না। নানান রকম এমন ব্যস্ততার মধ্যে আমি থাকি, সারাদিনে প্রায় ধরে নিন প্রায় 14-15 ঘন্টার মতো আমি নিজেকে ব্যস্ত রাখি। তো তার মধ্য দিয়েও মূলত আমি হিউম্যান রাইটস, মানবাধিকার, বিশেষ করে পুরুষের মানবাধিকার, যেটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে লঙ্ঘিত হচ্ছে, তার উপর কিছু কাজ করি। আমার মতো হয়তো আরও প্রচুর মানুষ কাজ করছেন, কিন্তু সংখ্যায় দেখা যাবে যে 90% মানুষ কাজ করেন যেইভাবে, এবং তারা মূলত যদি আপনি লিঙ্গ বৈষম্যর কথা বলেন তাহলে দেখা যাবে যে মহিলাদের এক নাগাড়ে পক্ষপাতিত্ব নিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে। ভারতবর্ষের নারী সুরক্ষা আইনের প্রায় 50-এর অধিক আইন রয়েছে, এবং সেখানে পুরুষের জন্য একটিও আইন নেই। পুরুষকে যে কোনো সময়ে একটি মহিলা যদি বলে এ রেপিস্ট, আপনি কখনো এটাকে প্রমাণ করতে পারবেন না, এবং সেই পুরুষটিও প্রমাণ করতে পারবে না যে সে রেপিস্ট নয়। এরকম ড্রাকোনিয়ান আইন আমাদের ভারতবর্ষে চলে এসেছে। সেই সব জিনিসগুলো আমাকে খুব পীড়িত করে, এবং পুরুষের হয়ে কথা বলার জন্য এমনকি পুরুষরাও নেই। কেননা পুরুষরা, আপনি জানেন তো, একটা রোমান্টিক একটা নেচার নিয়ে সবসময় মহিলাদের সঙ্গ পেতে চায়। এটা একটা দীর্ঘদিনের লক্ষ লক্ষ বছরের বিবর্তনের একটা ফসল, যে পুরুষ তার বংশ বিস্তার করবে, এবং বংশ বিস্তারের জন্যই সে সবসময় একটা মহিলাকে খোঁজে, এবং সেই মহিলা যদিও তার বয়স 35-এর নিচে হয়, সে তখন তার পিছনে ছুটে। এই নিয়ে অনেক মনস্তত্ত্ব এবং নানান রকম স্টাডি রয়েছে। সেসব স্টাডিগুলো নিয়েও আমাকে পড়তে হয়, বুঝতে হয় যে কেন এইসবগুলো হচ্ছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হলো পুরুষের জন্য কোনো কমিশন নেই, পুরুষের জন্য কোনো বিচার নেই, এবং পুরুষকে যে কোনোভাবে হেয় করা যায়, যে কোনোভাবে তাকে জেলে পড়া যায়, যে কোনোভাবে তাকে জেলে না শুধু ফাঁসিতেও লটকানো যায়। এবং পৃথিবীর ইতিহাসে বলতে সারা রাষ্ট্রের মধ্যে, পৃথিবীতে ধরুন 193টা রাষ্ট্র মতো রয়েছে, সেই 93টা রাষ্ট্রের মধ্যেও দেখা যাচ্ছে যে পুরুষ এত বিচ্ছিরিভাবে নিরীহ মানুষ, যে জীবনে কোনো দিন অপরাধ করেনি এবং তার নিয়ে কোনো রকম ঝামেলা নেই, সেই পুরুষকেও পুলিশ এবং প্রশাসন অন্য একজন লোককে বাঁচাবার জন্য তাকে ফাঁসি দিয়েছে, তাকে জেলে ঢুকিয়েছে, তার উপর বদনাম দিয়েছে। সুতরাং পুরুষ জীবনটা যে কত বড় সমস্যার, এবং পুরুষরা যে কিভাবে বেঁচে আছে, এটা পুরুষের জীবনের ভেতরে না ঢুকলে আপনারা কেউ বুঝবেন না।
আমি সেই পুরুষের অধিকার নিয়ে কিছু কাজকর্ম করি এবং অধিকাংশ সময়টা আমি ওইখানে দেওয়ার চেষ্টা করি। আমি তো আর দুদিন পরে মারা যাব, আমার তো কিছু করার নেই, এবং যদ্দূর পারি পুরুষের একটা আওয়াজ তোলার জন্য আমি চেষ্টা করি। আর যেহেতু আমি আমার সারাটা জীবন কেটেছে সাহিত্য আর শিল্প নিয়ে, সেহেতু তার দিকেও আমার একটা টান রয়েছে। সেই টানের জন্য আমি নিজের ছবি আঁকি আর না আঁকি, অন্য লোকের ছবি যাতে প্রকাশ পায়, তাকে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় বা সাহিত্যকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় এই দুঃসময়ের মধ্যে, যেখানে শিল্প এবং সাহিত্য এবং সংস্কৃতির আস্তে আস্তে ভাটায় হতে 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 সেই কোন চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই খোঁজখবর রাখেন। কিন্তু এই যে আমাদের একটা অসময় দুঃসময় চলছে, সেই সময়ের মধ্যে পলিটিক্যাল যে রাজনীতিবিদরা যেরকমভাবে চুরি চামারি করে এবং দেশটাকে নষ্ট করে দিচ্ছে, তার জন্য প্রতিবাদ করতে গেলে এবং সাধারণত প্রতিবাদ করে পুরুষরাই, এবং পুরুষরাই মারা যাচ্ছে। এই যে একটা দুঃসময়ের মধ্যে আমার কাছে আমার মনে হয়েছে যে পুরুষের জন্য হয়ে কিছু কথা বলা দরকার। আদালত থেকে যখন বিচারক বলে যে পুরুষের সুরক্ষার জন্য কোনো আইন নেই ভারতবর্ষে, এরকম একটা রাষ্ট্র, এবং এটা যে কত বড় লজ্জাজনক, এবং সেই লজ্জা আমি শুধু প্রধানমন্ত্রীকে স্মরণ করে দিচ্ছি এবং আমাদের রাষ্ট্রপতি মহাশয়কে স্মরণ করে দিচ্ছি এবং যত নেতা আছে এই সবাইকে আমি স্মরণ করে দিচ্ছি যে পুরুষের জন্য কোনো কমিশন নেই, পুরুষের সুরক্ষা নেই, অথচ পুরুষের করের টাকায় এইসব মন্ত্রী, এইসব নেতা, এইসব রাষ্ট্র সমস্ত কিছু চলে। প্লাস এইখান থেকেই টাকা নিয়ে মহিলাদের যোজনা দেয়, মহিলাদের সুরক্ষা দেয় এবং মহিলাদের বিনা পয়সায় পড়াশুনো থেকে আরম্ভ সমস্ত কিছু দেয়। আর পুরুষকে তার পড়াশুনোর থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যে, একটা ছেলে 7 বছরের বাচ্চা, সেও রাস্তায় গিয়ে তাকে পরিশ্রম করে ইট ভেঙে তাকে তার মাকে খাওয়াতে হয়। একটা চায়ের দোকানে স্টলের মধ্যে চা বিক্রি করে চায়ের মালিকের মারধর খেয়ে সেখানে পয়সা রোজগার করে তার মাকে সংসারকে দিতে হয়। বন্ডেড লেবার রয়েছে কত এই বাচ্চা শিশুদের। আর যারা যেসব পুরুষ বয়স্ক হয়ে যায় তাদের অবস্থা যে কী দুঃসহ এবং কীরকম অবস্থায় কেউ খোঁজ রাখে না, জাতিসংঘ খোঁজ রাখে না। জাতিসংঘের মধ্যে নারী কমিশন রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে নারী কমিশন রয়েছে, নারীর উন্নতির ব্যাপার রয়েছে। আসলে নারী এই যে একতরফা ব্যাপারগুলো, এগুলো কেন, এর পিছনে কত বড় ষড়যন্ত্র রয়েছে, এগুলো ভাঙা দরকার। গত 100 বছরে নারীকে তো কেউ করেনি। আপনি যদি ধরে নিন একটা 10 কিলো ওজন যদি আপনি না তুলতে পারেন, এটা আপনার অক্ষমতা। মহিলারা যদি সে নিজেকে রক্ষা না করতে পারে, নিজেকে একটা কোনো কাজে গিয়ে নিজেকে প্রমাণ না করতে পারে তার মেধা এবং তার শক্তি দিয়ে, সে তার অক্ষমতা। আপনি আইন করে এবং পিছন থেকে সবসময় সাপোর্ট দিয়ে সুরক্ষা দিয়ে এটা সম্ভব? পৃথিবীতে 400 মহিলা আছে, 400 কোটি, 800 কোটি পুরুষের মধ্যে, জনসংখ্যার মধ্যে 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। এই 400 কোটির পিছনে কি আপনি সুরক্ষা দিয়ে রাখতে পারবেন? আর পুরুষরা কি সুরক্ষিত? জাতিসংঘের কথাই বলা আছে যে 80টা পুরুষ মারা যায়, তার তুলনায় 20 জন মহিলা মারা যায়। যদি এই হিসেবটা যদি জাতিসংঘের প্রতি বছরের হোমিসাইডের মধ্যে যখন প্রকাশ করে, তখন জাতিসংঘ লজ্জা পায় না যে আমরা পুরুষের জন্য কিছু করতে পারিনি, শুধু নারীর জন্য করতে পারি। নারীর জন্য কেন করতে পারে? ব্ল্যাক হোলের জন্য? করুন, ভাবুন। ব্ল্যাক হোল তো অ্যাস্ট্রোনমির মধ্যে একটা বড় ব্যাপার, যেখানে সব গ্রাস করে নিচ্ছে। আমার মনে হয় বাস্তব জীবনও তাই হচ্ছে। এবং তার সাথে সাথে যে মানুষের যে সুকুমার বৃত্তি, এই সুকুমার বৃত্তিটাও রাখা দরকার। তার জন্যই আমার এই প্রচেষ্টা। নমস্কার নেবেন। ধন্যবাদ।